হার্টের রক্তনালী যদি ব্লক থাকে সেক্ষেত্রে অল্প একটু পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া বা বুক ব্যথা করা বা এরকম বুক ধরফর করার অনুভূতি আসতে পারে। হঠাৎ মৃত্যুর 99% কারণ কিন্তু হৃদরোগের কারণ। যখন হার্ট বন্ধ হয়ে যাবে, রোগী নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছে, সে অবস্থা থেকে বন্ধ করে মানে রক্ষা করার জন্য এই একটা অংশ হচ্ছে সিপিআর। দর্শক, আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগের সমস্যা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার আসিফ জামান তুষার, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যান্ড হার্ট ফেইলিওর, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা আজকে হৃদরোগের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি। তো আপনার কাছে শুরুতে জানতে চাচ্ছি যে বুক ধড়ফড় কেন করে, এটা হলে আসলে কি করবে রোগীরা? বুক ধড়ফড় করাটা আসলে খুব স্বাভাবিক কিছু সমস্যার মধ্যেই পড়ে আর কি। এবং বুক ধড়ফড়ের সমস্যা নেই এরকম লোক আপনি পাবেন না বলতে গেলেই চলে। প্রায় সব বয়সেই এই ধরনের রোগী পাওয়া যায়। আসলে বুক ধড়ফড় বলতে যেই আমাদের হার্ট নির্দিষ্ট সময় পর পর বিট করে, সেটা অনুভূতি সাধারণত আমরা বাইরে থেকে টের পাই না। যখন এটাকে টের পাওয়া যায় তখনই আমরা এটাকে বুক ধড়ফড় করা বা প্যালপিটেশন বলে থাকি ইংরেজিতে। এটা সাধারণত অতিরিক্ত হার্টবিট করলে বেশি টের পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে কম হলেও বা এক্সট্রা বিট হলেও এরকম জিনিস অনুভূত হতে পারে। এটা বিভিন্ন বয়সে এটা হয়, বিভিন্ন রোগের কারণে বা কখনো রোগ ছাড়াও এই অনুভূতি হতে পারে। আচ্ছা, এটা কি হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যায়? বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে গেলে এই ধরনের অনুভূতি হয়, তবে বেড়ে না গেলে যদি স্বাভাবিক জায়গার চাইতে একটু অন্য জায়গা থেকে স্পন্দন তৈরি হয়, সেক্ষেত্রেও এরকম অনুভূতি হতে পারে। এটা কি কোনো রোগ নাকি কোনো রোগের উপসর্গ? আসলে এটা রোগের উপসর্গ। আচ্ছা। তবে স্বাভাবিকভাবে অনেক সময় পাওয়া যেতে পারে। যেমন ধরেন আপনি খুব জোরে দৌড়াদৌড়ি করলেন অথবা খুব ভয় পেয়ে গেলেন, তখনও কিন্তু এই হৃদস্পন্দন বা প্যালপিটেশন বা বুক ধড়ফড় করার অনুভূতিটা পেয়ে থাকে। এটা যে রোগ তা নয়। হ্যাঁ, এটা হঠাৎ হলে তো মাঝে মাঝে মানুষ আতঙ্কিত হলেও তো অনেক সময় হার্টবিট বেড়ে যায়, কিন্তু এটা কখন রোগ? আসলে চিকিৎসকের কাছে কখন যেতে হবে? চিকিৎসকের কাছে আসলে তখনই যেতে হবে যদি এই ধরনের বুক ধড়ফড়টা খুব ঘন ঘন হতে থাকে, অথবা এই বুক ধড়ফড়ের সাথে তার অন্যান্য কোনো রোগ থাকে। যেমন ধরেন ডায়াবেটিস আছে, প্রেশারের সমস্যা আছে, অথবা আগে থেকে হৃদরোগের সমস্যা আছে। তাদের ক্ষেত্রে এরকম হঠাৎ বুক ধড়ফড়ের অনুভূতি হলে আগে ভাগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এমনিতে বুক ধড়ফড়ের সঙ্গে কি হার্টের ব্লক বা হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক কি আছে? মানে হতে পারে পরবর্তীতে এরকম কিছু? কিছু কিছু সময় এটার সম্পর্ক অবশ্যই আছে। হৃদরোগের ক্ষেত্রে হার্টের রক্তনালী যদি ব্লক থাকে সেক্ষেত্রে অল্প একটু পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া বা বুক ব্যথা করা বা এরকম বুক ধড়ফড় করার অনুভূতি আসতে পারে। আচ্ছা, আপনি জানেন যে এখন হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে গেছে, তরুণরা হৃদরোগে আক্রান্ত হচ্ছে, অনেকে হার্ট অ্যাটাক করছে, এটা বাড়ছে কেন? সরাসরি বলাটা আমাদের জন্য কিছুটা মুশকিল, কারণ যে কোনো জিনিস আপনাকে নিশ্চিতভাবে বলতে গেলে তার জন্য একটি রিসার্চের প্রয়োজন হয়। তো সেরকম রিসার্চ ভিত্তিক কোনো ফলাফল সরাসরি আমাদের কাছে নেই। বিশ্বে বিভিন্ন জায়গাতেই এই জিনিসগুলো বাড়ছে। বহির্বিশ্বে, বিশেষ করে পাশ্চাত্য বিশ্বে যেসব কারণ ওরা বের করে পাচ্ছে, সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে খাদ্যাভ্যাস একটা বড় ভূমিকা পালন করছে। বাইরের দেশের মতো বাংলাদেশেও এই খাদ্যাভ্যাসে একটা বড় পরিবর্তন এসছে বিগত 20-30 বছরে। অতিরিক্ত ফ্যাটি খাবার, মানে বার্গার, তারপরে পিৎজা, মানে ফাস্টফুড টাইপের জিনিস প্রচুর বেড়েছে। কোক, পেপসি জাতীয় পানীয় পানের পরিমাণ বেড়েছে, ধূমপানের পরিমাণ বেড়েছে, মদ্যপানের পরিমাণ বেড়েছে। এগুলোর একটা বড় অংশ কিন্তু যুব সমাজের মধ্যে আছে। এটা একটা। আরেকটা হচ্ছে যে জেনেটিক কিছু পরিবর্তন থেকে থাকে, হয়তো এটা আছে, আমরা এখনই বলতে পারছি না। তবে যে জিনিসটা খুব সহজে দেখা যাচ্ছে সেটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রম করার প্রবণতা কমে যাওয়া।
আগের তুলনায় কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে খেলাধুলা করার প্রবণতা বা শারীরিক পরিশ্রম করার প্রবণতা কমেছে, জিমে যাওয়ার প্রবণতা বেড়েছে, কিন্তু স্বাভাবিক হাঁটা চলা বা স্বাভাবিক পরিশ্রমের পরিমাণটা অনেক কমে গেছে। মানে জীবনযাত্রার মানে অনেক বেশি পরিবর্তন এসে গেছে। জি, একটা বড় পরিবর্তন এসছে, হয়তো সেটা একটা বড় প্রভাব এখানেও আছে। এগুলো আসলে রিস্ক ফ্যাক্টর আর কি। হ্যাঁ, এগুলো কারণে যে হচ্ছে তা না, কিন্তু এগুলো ওয়ান অফ দি রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, আর এক মেন্টাল স্ট্রেস। আচ্ছা, মেন্টাল স্ট্রেস ইজ ভেরি বিগ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা প্রায় শুনি, আপনিও জানেন যে আমাদের একজন গায়ক বুক ব্যথা নিয়ে হসপিটালে গেল, মারা গেল, এবং এর আগে একজন অভিনেতা এরকম মারা গেল। প্রায় আমরা শুনছি যে বুক ব্যথা হলো, কিছুক্ষণের মধ্যে হসপিটালে যেতে যেতেই মারা যাচ্ছে। এটা আসলে কেন? এটা কি এখন বেড়ে যাচ্ছে, না এটা আগেও সবসময় ছিল? এই ঘটনা সবসময় ছিল। আচ্ছা, এখন হয়তো আপনার মিডিয়ার কারণে সামনে জানতে পারছে বেশি, কিন্তু সবসময় ছিল। আগে যেমন আমাদের আগের জেনারেশনের কাছে আমরা শুনতাম যে ঘুমের মধ্যে হঠাৎ করে মারা গেছে, কথা বলতে বলতে মারা গেছে, এগুলো হয়তো গল্প আকারে ছিল, খুব কম এভাবে। কিন্তু এখন মিডিয়া থাকার কারণে, লোকজনের সচেতনতা বাড়ার কারণে এই জিনিসগুলো আস্তে আস্তে বেশি আসছে। যে ঘটনাগুলো আপনি বললেন, এটার মূল কারণে প্রায় 99% কারণে কিন্তু হৃদরোগের হয়ে থাকে। হঠাৎ মৃত্যুর 99% কারণ কিন্তু হৃদরোগের কারণে, এবং হৃদরোগের মধ্যেও হার্টের যে রক্তনালী সেটা ব্লক হওয়া বা সেখানে সংকুচিত হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই ধরনের ঘটনাটা বেশি হয়ে থাকে। এটাই আমি আসতে যাচ্ছিলাম যে হঠাৎ মৃত্যুগুলো ঘটছে, এই সবারই কি হৃদরোগ, মানে আগে থেকেই হার্টের সমস্যা ছিল, না হঠাৎ করে কি হয় হার্টের সমস্যা? যে বুকে ব্যথা, বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা বললাম যে আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যুর মূল কারণটাই কিন্তু হৃদরোগ। জি, এর বাইরে 1 থেকে 2% ব্রেইন বা অন্যান্য কারণ হতে পারে, স্ট্রোক জাতীয় জিনিস হতে পারে, সেটা সম্ভাবনা সেটা সংখ্যা থাকে খুবই কম। তো যেহেতু হৃদরোগ, এবং হৃদরোগের মধ্যেও আমি যেটা বললাম যে হৃদরোগের মধ্যেও হার্টের রক্তনালীতে ব্লক হয়ে মৃত্যু, এরকম হঠাৎ মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে অ্যারিথমিয়া, যেটা আমরা বলছিলাম যে অ্যাবনর্মাল রিদমের কারণে হয়ে থাকে। এই দুটো কারণেই মূলত হয়ে থাকে। আপনার প্রশ্ন যেটা ছিল যে এটা আগে থেকে না হঠাৎ করে হয়, মূলত এগুলো বেশিরভাগই আস্তে আস্তে ডেভেলপ করে, কিন্তু প্রকাশ পায় সেই সময়। আচ্ছা, এবং তার কিছু লক্ষণ অনেকের মধ্যেই থাকে। হয়তো আপনি বলবেন যে বিশেষ করে আমরা সবসময় বলি মধ্যবয়স্ক 40 ঊর্ধ্ব ছেলেরা যদি কখনো স্বাভাবিক হাঁটা চলাতে আগের চাইতে দ্রুত হাঁপিয়ে যান, অথবা স্বাভাবিক হাঁটা চলাতে আগের চাইতে বেশি দুর্বল হয়ে যান, অথবা স্বাভাবিক কাজ করতে গেলে বুকে ব্যথাটা আগে ছিল না এখন হচ্ছে, এরকম কোনো অনুভূতি যদি থাকে, তার ইসিজি কোনো নর্মাল থাকলেও তার অবশ্যই হার্টের দিকটা একটু পরীক্ষা করে দেখার প্রয়োজন। তার মানে এই লক্ষণগুলো হয়তো আছে কিন্তু ইগনোর করে যায় মানুষজন, এক্স্যাক্টলি, অতটা প্রভাব ফেলে না জীবনে, মানে সেইভাবে তাকে অসুস্থ করে দেয় না বলে সে তাকে গুরুত্ব দেয় না। আর তাহলে আসলে আপনি বললেন 40-এর পরে কিছু টেস্ট করতে হবে। 40-এর তো লোকের ক্ষেত্রে অবশ্যই করতে হয়, কিন্তু আপনি যেটা বললেন ইদানিং এই আরো কম বয়স্ক যারা 20-30 বছর, এদের মধ্যেও দেখা যাচ্ছে যারা একটু বাল্কি, মানে তাদের ক্ষেত্রে আমরা বলি যে একটু সচেতন হতে, যারা একটু ওবিজ, যারা কাজ কম করে থাকে, যারা প্রচন্ড মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকে। আপনি দেখবেন বিশেষ করে শো বিজনেসে যারা আছে তাদের মধ্যে কিন্তু এই ধরনের স্ট্রেসের পরিমাণ অনেক বেশি, এবং অনেকেই আপনি দেখবেন ইয়াং এজে অ্যাথলেট, শো বিজনেস, এদের ক্ষেত্রে কিন্তু কম বয়সে হৃদরোগে আক্রান্ত, মানে এই হৃদরোগের কারণে অসুস্থ হয়ে যাওয়া, মৃত্যুবরণ করার ঘটনা ঘটে থাকে। তাহলে আসলে তাদের কি করা উচিত? মানে পরীক্ষা নিরীক্ষা, আপনি বললেন যে ইসিজি করা, এছাড়া কি অন্য কোনো টেস্ট করে বোঝা যায় যে আমার হৃদরোগের ঝুঁকি আছে কিনা? হৃদরোগের ঝুঁকি থাকার জন্য যে একেবারে সহজলভ্য পরীক্ষাগুলোর মধ্যে একটা হচ্ছে যে ইসিজি, এর বাইরে ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা, যেটাও অনেক এখন সহজলভ্য। এর বাইরে অনেক সময় আমরা ইটিটি বা ট্রেডমিলের মতো জি ওরকম কিছু পরীক্ষা করা। আর যাদের ক্ষেত্রে আমরা খুব সন্দেহ করি তাদের ক্ষেত্রে আমরা আসলে অ্যানজিওগ্রাম করতে বলি। অ্যানজিওগ্রাম হচ্ছে হার্টের রক্তনালীর মধ্যে ব্লক আছে কিনা এটা একটা রঞ্জক পদার্থ দিয়ে দেখা। আচ্ছা, তো এই হার্টের রোগ ধরা পড়লে মানে সবার তো আর হার্ট অ্যাটাক হবে না, তাহলে কি ট্রিটমেন্ট করলে কি সুস্থ থাকতে পারবে?
হ্যাঁ, সবার যখন এই যে টেস্টগুলো সবার করে। হার্ট অ্যাটাক হবে না, সবার সব পরীক্ষার প্রয়োজনও পড়ে না। আচ্ছা আমরা আসলে একজন মানুষের লক্ষণ, তার শারীরিক অবস্থা, এগুলো বিচার বিবেচনা করে এই পরীক্ষাগুলো, অন্তত ইসিজি, ইকো, এই দিয়েই আমরা বেশিরভাগ ক্ষেত্রে তার সম্পর্কে একটা ধারণা পেয়ে থাকি এবং সে অনুযায়ী তাকে পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা যার ক্ষেত্রে মনে করা হয় যে সম্ভাবনা বেশি হৃদরোগের ঝুঁকি, সেক্ষেত্রে আমরা হয়তো ইটিটিতে যাই বা এনজিওগ্রাম যাই। যদি সেগুলোতে কোনো সমস্যা থাকে তাহলে সে অনুযায়ী চিকিৎসা, ওষুধ বা রিং বা বাইপাস যে কোনো জিনিসে যেতে হয়। আর যদি সেখানে কোনো রকম সমস্যা না পাওয়া যায় তাহলে কেবলমাত্র আমরা পরামর্শের মধ্যে রাখতে চাই। আচ্ছা, আমরা হঠাৎ মৃত্যু নিয়ে কথা বললাম, তো কারো যদি হঠাৎ করে এরকম বুকে ব্যথা হয় বা কোনো লক্ষণ দেখা যায় অস্বাভাবিক, তখন আসলে তার আশেপাশের মানুষজনের কি করা উচিত? আমাদের এখানে যেটা হয় যে এই অস্থির হয়ে লোকজন কেউ তাকে হয়তো পানির গ্লাসে গিয়ে দেয়, কেউ গ্যাসের ওষুধ হচ্ছে, কেউ মাথায় পানি দিচ্ছে, কেউ তেল দিচ্ছে। এই কাজগুলো না করে আসলে নিকটস্থ স্বাস্থ্য সেবা প্রদানকারী যে কোনো জায়গায় যাওয়া দরকার। সেটা হাসপাতাল হতে পারে, ক্লিনিক হতে পারে, চেম্বার হতে পারে। বাসায় না রেখে বা এই ধরনের চিকিৎসা না দিয়ে মানে নিকটস্থ হসপিটালে যাওয়া, চিকিৎসকের কাছে যাওয়া। তো এই যাওয়ার পথেও কি কিছু করার আছে আসলে? আপনি যেটা বললেন পানি খাওয়ানো, বাতাস করার বাইরে না, সিপিআর দেওয়া বা অন্য কিছু? না, সিপিআর আপনি একটা কথা বললেন, সিপিআরটা কিন্তু একেবারে স্পেসিফিক একটা জিনিস। যখন সিপিআর জিনিসটা হচ্ছে যখন হার্ট বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে হার্টকে চালু করার জন্য। এটা কিন্তু অন্য কোনো সময়ের জন্য, এটা এমন না যে আপনি সবসময় দেয়া যাবে। এটা হচ্ছে স্পেসিফিক্যালি, এটা আমরা বলে থাকি যখন হার্ট বন্ধ হয়ে যাবে, রোগী নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছে, সে অবস্থা থেকে বন্ধ করার মানে রক্ষা করার জন্য এই একটা অংশ হচ্ছে সিপিআর। আচ্ছা, আর এমনিতে যদি কারো এরকম সমস্যা দেখা যায় হঠাৎ বুকে ব্যথা, তাকে আসলে যত দ্রুত চিকিৎসকের কাছে নেয়াই ভালো। তো আমাদের রোগীরা তো একটু ভয় পায় যে হার্টের রোগ শুনলেই ভয় পায়, তারপর আবার যদি তাদের স্টেন্টিং করতে হয় বা বাইপাস, তাহলে তারপর কি স্বাভাবিক জীবনযাপন করতে পারে রোগী? যদি বাইপাস করুক বা রিং করুক, সে যদি ওষুধগুলো ঠিক মতো খায়, নিয়মকানুন ঠিক মতো মেনে চলে, তাহলে সে বাকি স্বাভাবিক লোকজনের মতোই জীবনযাপন করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আপনার রিং পড়া বা বাইপাস করার পরে প্রথম 6 মাস থেকে 1 বছর পর্যন্ত রোগীরা আসলে খুব ভালো মতনই চেষ্টা করেন নিয়ম মেনে চলার। এই সময়টুকু পার হয়ে যাওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই রুটিন তারা অনেক ক্ষেত্রেই মানতে চান না। আচ্ছা, তারপরে মানে তারা আবার ছেড়ে দেয়। হ্যাঁ, তখন কি আবার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে? হ্যাঁ, এই কারণে মানে তখন আরো বেশি ঝুঁকিটা বেড়ে যায়। আচ্ছা, যারা একবারের মধ্যে গেছেন তারা যদি অনিয়ম করেন, তাদের ক্ষেত্রে এই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা স্বাভাবিক মানুষের চেয়ে আরো বেশি থাকে। তো আপনি জানেন যে আমাদের দেশে ডায়াবেটিস রোগী অনেক বেড়ে গেছে, হাইপারটেনশনের রোগী আছে, এর সঙ্গেও কি হৃদরোগের সম্পর্ক আছে? এই সাথে সরাসরি সম্পর্কিত আছে। কারণ যাদের হৃদরোগ হয় তাদের প্রায় সবাই হয় ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভোগা মানুষ। প্রায় সবার ক্ষেত্রে এই দুটো জিনিস আছে। সুতরাং যাদের ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ আছে, তারা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করেন বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করেন, তারা অবশ্যই হৃদরোগের ঝুঁকিতে থাকবে। আচ্ছা, তাহলে যাদের ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ আছে তাদেরকে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। কিন্তু এমনিতে হৃদরোগ প্রতিরোধে আসলে কি করা উচিত আমাদের? আমরা স্বাভাবিকভাবে যেটা বলে থাকি, হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইল মানে হচ্ছে শারীরিক পরিশ্রম করা। শারীরিক পরিশ্রম আমরা বলে থাকি সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 দিন কমপক্ষে আধা ঘন্টা হাঁটা। আচ্ছা, ভেজিটেবল বা শাকসবজি, ফলমূল বেশি খাওয়া, তৈলাক্ত জিনিস পরিমাণে কমিয়ে আনা এবং মানসিক দুশ্চিন্তা থেকে যতখানি সম্ভব নিজেকে দূরে রাখা। তারপর মানসিক দুশ্চিন্তাও তাহলে একটা অনেক বড় কারণ এখন। অবশ্যই। কিন্তু মানুষ তো মানতে চায় না যে তার হার্টের রোগ হয়েছে। মানুষ সব ধরনের রোগ শুনলেও ভয় পায় না, হার্টের রোগকে বেশি ভয় পায়। তো আসলে হার্টের রোগ হলে সেই মানুষটা যাতে স্বাভাবিকভাবে থাকতে পারে, তার জন্য আসলে কি করা উচিত?
প্রথম কথা হচ্ছে তাকে সঠিক তথ্যটা দেয়া। আচ্ছা, প্রত্যেকটা রোগীর ক্ষেত্রেই সঠিক তথ্য যদি সে পায়, সঠিক পরামর্শ পায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি অনেকখানি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারে। আচ্ছা, আমরা তখনই তার দুশ্চিন্তাটা বাড়ে যখন সে সঠিক তথ্যটা না পায়। আচ্ছা, সুতরাং তার যদি হার্টের অসুখ হয়ে থাকে, তাকে সঠিকভাবে জানানো তার কি অসুখ হয়েছে, এই অসুখের কারণে তার কি কি সমস্যা হতে পারে এবং চিকিৎসা নিলে কি কি অসুবিধা থেকে উনি বেঁচে থাকবেন। আচ্ছা। আপনি জানেন যে আমাদের রোগীরা সাধারণত বুকে ব্যথা হলেই মনে করে যে এটা গ্যাসের ব্যথা, এবং এই গ্যাসের ব্যথা আর বুকের হার্টের ব্যথার মধ্যে পার্থক্যটা আসলে কি? আচ্ছা, এটা মনে করার একটা বড় কারণ হচ্ছে গ্যাসের ব্যথা আমরা যে জায়গায় অনুভব করি, সাধারণত হার্টের রক্তনালী বা হার্টের ব্যথা হলেও, যেটা আমরা হার্ট অ্যাটাকের পূর্ববর্তী ব্যথা বা হার্ট অ্যাটাক হবে এরকম ব্যথা যে জায়গাটাতে হয়, সেটা মোটামুটি কাছাকাছি জায়গায়, মানে পেটের উপরিভাগে এবং বুকের মাঝখানে, ঠিক এই জায়গাটাতেই কিন্তু হার্টের ব্যথা মূলত এই জায়গাতে হয়, বুকের মাঝখানটাতে, মাঝামাঝি জায়গায় পায়। এবং আমরা স্বাভাবিকভাবে যেটা মানুষ চিন্তা করে যে হার্টের ব্যথা, হার্ট যেহেতু বাম পাশে থাকে, বাম পাশে ব্যথা হলে হার্টের ব্যথা চিন্তা করে, বুকের মাঝখানে হলে হয় না। কিন্তু মূলত বুকের ব্যথা হয়, হার্টের ব্যথা হয় বুকের মাঝামাঝি জায়গায়, এবং গ্যাসের ব্যথা যেটা, সেটাও এই জায়গাতেই বেশি অনুভব হয়। যার কারণে মানুষ প্রথমে গ্যাসের ব্যথাটা কথাই চিন্তা করে। তবে আমরা যেটা পার্থক্য করার জন্য যেটা বলি, যে গ্যাসের ওষুধ খাবার পরও যদি আপনার 10-15 মিনিটের মধ্যে যদি সেই ব্যথাটা চলে না যায়, থেকে যায়, তাহলে সেটাকে স্বাভাবিক গ্যাসের ব্যথা মনে না করাই উচিত। আচ্ছা, মানে গ্যাসের ব্যথা হলেও একটু চিকিৎসকের কাছে গিয়ে কনফার্ম হওয়া যে এটা আসলে গ্যাসের জন্য না। অবশ্যই, কারণ হচ্ছে, এবং স্পেশালি এটা আরো গুরুত্ব আমরা দিই, আমি যেটা বলছিলাম, আমরা বয়সের সাথে অনেক কিছু লক্ষণের একটা সম্পর্ক দিয়ে, এই জিনিসটা যদি 10 বছরের একটা বাচ্চা যদি বলে যে তার বুকের উপরের দিকে ব্যথা, পেটের দিকে ব্যথা, তার ক্ষেত্রে আমরা কিন্তু হার্টের ব্যথার কথা চিন্তা করি না। আচ্ছা, 20 বছরের ক্ষেত্রেও করি না। কিন্তু যদি 30-40 ঊর্ধ্ব যদি কেউ বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এটা চিন্তা করি যে যদিও এটা একই জায়গাতে ব্যথা এবং সে বলছে আমার আগেও ব্যথা ছিল, এখনো এরকম ব্যথা, তারপরও যদি স্বাভাবিক চিকিৎসা, গ্যাসের চিকিৎসায় যদি সেটা 15-20 মিনিটের মধ্যে কমে না আসে, আমাদেরকে অবশ্যই মাথায় চিন্তা রাখতে হবে এটা হার্টের ব্যথা হলেও হতে পারে। আচ্ছা, তো দেশে তো হৃদরোগের চিকিৎসা এখন পর্যাপ্ত আছে, মানে সব ধরনের চিকিৎসাই তো হয় বোধহয়। বাংলাদেশে বিশ্বে হৃদরোগের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা সবই হচ্ছে। এখন পর্যন্ত আমাদের যেটা হচ্ছে না সেটা হচ্ছে হার্ট ট্রান্সপ্লান্টেশন। এছাড়া হৃদরোগের চিকিৎসায় যে প্রয়োজন, যে জিনিসগুলো হয় সারা দুনিয়াতে হচ্ছে, প্রায় সবই বাংলাদেশে হয়েছে এবং হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি যে হৃদরোগের চিকিৎসা আছে এবং আমাদের রোগীও বাড়ছে, কিন্তু আমাদের বোধহয় প্রতিরোধের উপরেই জোর দেওয়া প্রয়োজন এখন। এটা কেবল হৃদরোগ নয়, হৃদরোগ, ডায়াবেটিস, নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে আমরা সবসময় বলি কেবলমাত্র চিকিৎসা দিয়ে এটাকে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। এই সমস্যার সমাধানের জন্য সামাজিক সচেতনতার দরকার, ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় পর্যায়ে এ সম্পর্কে সচেতনতা বাড়ানো দরকার, এবং এটার মাধ্যমেই কিন্তু এই অসুখগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিছুটা। চিকিৎসা মাধ্যমে, ওষুধ দিয়ে এটাকে কেবলমাত্র যারা আক্রান্ত হয়ে গেছে তাদেরকে আমরা কিছুটা উপশম দিতে পারি, কিন্তু আক্রান্ত হওয়া থেকে প্রতিরোধ করতে গেলে আমাদের সামাজিক সচেতনতা খুবই প্রয়োজন। আসলে আমাদের কাজ করতে হবে যাতে রোগটা না হয়, সেজন্যই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।